সুপ্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ কণ্ঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সেরা এবং কিছু বিশেষ খবর নিয়ে সাজানো হয়েছে এখনকার আয়োজন। আর পুরো আয়োজন জুড়েই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিলিয়ানুর তালুকদার। প্রথমেই শিরোনাম, নিজেরাই সমাধান বের করবে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প। জামাতের আসল উদ্দেশ্য কি? দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি রিজভির। তামিম ফারুকের উত্তপ্ত বাকবিনিময়। বিশ্বের সবথেকে সুরক্ষিত 10 রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের সেরা 10 কিংবদন্তি ফুটবল খেলোয়াড়। এবারে বিস্তারিত থাকছে রিপোর্টে। নিজেরাই সমাধান বের করবে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প। কাশ্মীরকে ঘিরে ভারত এবং পাকিস্তানের মধ্যে পুনরায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশ নিজেদের মধ্যে বিরোধ মেটাতে নিজেদেরকেই উপায় খুঁজে বের করতে হবে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শুক্রবার রোমগামী এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে, তারা নিজেরাই কোনো না কোনো উপায় খুঁজে বের করবে। এই মন্তব্যটি আসে এমন এক সময় যখন কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এই ঘটনাকে কাশ্মীর অঞ্চলের সাম্প্রতিক ইতিহাসে বেসামরিক নাগরিকদের ওপর অন্যতম নৃশংস হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতের দাবি, এই হামলার দায় স্বীকারকারী দি রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ মূলত পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়বার একটি শাখা। লস্কর-ই তাইয়বা জাতিসংঘের ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠন। দীর্ঘদিন ধরে নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান সরকার এসব সংগঠনের প্রতি পরোক্ষ এবং প্রত্যক্ষ সমর্থন দিয়ে আসছে। তবে ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না, বরং কাশ্মীরের জনগণের ন্যায়সঙ্গত স্বাধীনতা আন্দোলনের প্রতি নৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে। এই হামলার প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত সরকার সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে, যা পাকিস্তানের কৃষি নির্ভর অর্থনীতির জন্য একটি গুরুতর বিষয়। পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং দ্বিপাক্ষীয় বাণিজ্য স্থগিত করেছে। সীমান্তে অবস্থিত একটি ক্রসিং পয়েন্টও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সীমান্তে সামরিক উত্তেজনাও বাড়ছে। গত 2 রাত ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও সামরিক বাহিনীর উপস্থিতি এবং প্রস্তুতি আরও বাড়ানো হয়েছে। ট্রাম্পের বক্তব্য, তারা নিজেরাই সমাধান বের করবে, অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের কাছে এক ধরনের কৌশলগত নিরপেক্ষতা হিসেবে ধরা হলেও দক্ষিণ এশিয়ার পরিস্থিতি পর্যালোচনায় অনেকেই এই মন্তব্যকে অস্পষ্ট এবং দায়িত্ব এড়ানোর কৌশল হিসেবেও বিবেচনা করছেন। কারণ অতীতে ট্রাম্প নিজেই একাধিকবার দাবি করেছিলেন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। এমনকি 2019 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন নরেন্দ্র মোদী তাকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, যা নিয়ে পরবর্তীতে দিল্লি তীব্র প্রতিবাদ জানায়। এইবারের প্রতিক্রিয়ায় ট্রাম্প সরাসরি কোনো পক্ষকে দায়ী না করে বরং তাদের নিজস্ব উদ্যোগেই সমাধানের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এই বিষয়ে তিনি ভারত কিংবা পাকিস্তান কোনো নেতার সঙ্গেই সরাসরি আলোচনা করছেন কিনা সে ব্যাপারে কোনো সুস্পষ্ট মন্তব্য করেননি। এই উত্তেজনার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। হামলার পরদিন ভারতের শেয়ার বাজারে পতন দেখা যায়, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের মাঝে অস্থিরতা ছড়িয়ে পড়ে। অপরদিকে পাকিস্তানের বাজারেও কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে কাশ্মীর ইস্যু ঘিরে উত্তেজনা শুধু ভারত পাকিস্তানকেই নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলকেই নিরাপত্তাহীনতার দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক মহলের দায়িত্ব হওয়া উচিত এই দুই দেশকে আলোচনার টেবিলে বসাতে সাহায্য করা এবং সাধারণ মানুষের জীবন যেন রাজনীতির বলি না হয় তা নিশ্চিত করা। জামাতের আসল উদ্দেশ্য কি? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ এবং সংশয়ের কালো ছায়া বিরাজ করছে, সেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে
অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। এই সংলাপে অংশ নিয়ে জামাত স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চায়, যেখানে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। সংলাপের সূচনা বক্তব্যে জামায়াতে ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা বিশ্বাস করি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আজ সময়ের দাবি। এটি কেবল কোনো দলের দাবি নয়, বরং গোটা জাতির প্রত্যাশা। সকাল 10:30টায় শুরু হওয়া সংলাপে জামাতে ইসলামের 9 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। দলের নেতৃত্বে ছিলেন ডাক্তার তাহের নিজেই। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন 6 জন সদস্য, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আলোচনার শুরুতেই ডক্টর আলী রিয়াজ বলেন, আমরা একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা যদি যৌথভাবে সিদ্ধান্ত না নেই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে আমাদের একটি বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য রাজনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে। বৈঠকে নির্বাচন কমিশনের স্বাধীনতা, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনের সময়সূচি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। জামাতের পক্ষ থেকে বলা হয়, তারা চায় এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে প্রশাসন দলীয় হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে এবং সব দল সমান সুযোগ পাবে নির্বাচনে অংশগ্রহণের। বৈঠকে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল জামায়াত ইসলামের আগের প্রস্তাবনা নিয়ে আলোচনা। গত 20 মার্চ দলটি সংখ্যানুপাতিক নির্বাচন, 2 কক্ষ বিশিষ্ট সংসদ এবং নির্বাচন কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয়। সেই প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, একটি দল নিরপেক্ষ, শক্তিশালী এবং গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠনের জন্য সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার প্রয়োজন। জামায়াত নেতারা সে সময় বলেন, নির্বাচন নির্দিষ্ট সময়ই হবে। এই ধারণা পরিহার করে এমন একটি পদ্ধতি নির্ধারণ করা উচিত যেখানে নির্বাচনের সময় নয়, বরং নির্বাচনের নিরপেক্ষতা হবে প্রধান বিবেচ্য বিষয়। যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা সরকারকে দিতে চাই, যদি তা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হয়, বলছিলেন তারা। বৈঠক শেষে জামায়াত প্রতিনিধি দল একটি সংবাদ সম্মেলনে আলোচনার বিস্তারিত রূপ তুলে ধরবে বলে জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, সংলাপ চলমান থাকবে এবং তারা ভবিষ্যতেও এই প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খোঁজার এই প্রয়াসকে তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আনার জন্য একটি নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণ এবং প্রস্তাবনা তুলে ধরা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি দলের অবস্থান নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্যের ইঙ্গিত বহন করছে। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই সক্রিয় অংশগ্রহণ জাতীয় সংলাপকে আরও গ্রহণযোগ্যতা প্রদান করবে এবং সরকারসহ অন্যান্য দলগুলোকে আলোচনার টেবিলে বসতে উদ্বুদ্ধ করবে। সংলাপের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে একটি বাস্তবসম্মত এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হতে পারে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি রিজভির। ডিসেম্বর থেকে জুন নয়, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনে আয়োজিত ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। রিজভী বলেন, জনগণ নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায়। নির্বাচন বিলম্বিত করে সরকার জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত হচ্ছে। তিনি অভিযোগ করেন, কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 2024 সালের গণঅভ্যুত্থানের চেতনাকে কলঙ্কিত করছে। রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি এবং পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরি করছেন। যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করছে তাদের সবার দ্রুত বিচার হওয়া উচিত। সবাই রিজভী প্রশ্ন তোলেন, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হতে পারে, অথচ বিএনপির লাখ লাখ নেতাকর্মীর মামলা এখন কেন প্রত্যাহার করা হয়নি? আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ, এনআরএফের আহ্বায়ক সৈয়দ আফদাল আহমেদ এবং সদ্য সচিব ফরিদ উদ্দিন আহমেদ।
তামিম ফারুকের উত্তপ্ত বাক্য বিনিময়। মিরপুরে গ্রীষ্মের খরাতাপে পিচ গলে জুতায় লেগে যাওয়ার মতোই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন। সেই উত্তাপ শুধু প্রকৃতির নয়, বিসিবির কার্যালয়ে অভ্যন্তরেও ছড়িয়ে পড়েছিল অন্য এক ধরনের তাপ। তামিম ইকবাল এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদের মধ্যে একটি উত্তপ্ত বাক্য বিনিময় সেই আবহকে আরও জটিল করে তোলে। সম্প্রতি ডিপিএলের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। তাৎক্ষণিক চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণের পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং ফেরেন স্বাভাবিক জীবনে। এই ঘটনার পর থেকেই তামিম ছিলেন আলোচনার কেন্দ্রে। তার ফেরার সঙ্গে সঙ্গে গণমাধ্যমও অপেক্ষা করছিল একটি আনুষ্ঠানিক বক্তব্যের। তাই তামিম যখন গতকাল বিসিবিতে আসেন এবং সঙ্গে আরও কিছু ক্রিকেটারদেরকে নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসেন, সেটি স্বাভাবিকভাবেই উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় আলোচিত বৈঠক, যেখানে তামিম ফারুক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম, আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। বৈঠক দীর্ঘ সময় ধরে চলে এবং সেই সময়ের ভেতরে বাইরে কেউ কিছু জানতেন না। তবে বৈঠক শেষে তামিম যখন মিডিয়ার সামনে আসেন, তার হাবভাবেই ফুটে ওঠে বিরক্ত এবং হতাশা। গণমাধ্যমে কথা বলতে গিয়ে তামিম বলেন, আমার কিছু বিষয় নিয়ে হতাশা আছে, সেটি আমি ওনাদের বলেছি। আমি চাই না এসব নিয়ে এখন বিতর্ক তৈরি হোক, কিন্তু ভেতরে কিছু ছিল। এই অস্পষ্ট অথচ ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পেছনে কী ঘটেছিল তা জানতে গিয়ে বিসিবির একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বৈঠকে তামিম এবং ফারুক আহমেদের মধ্যে মুখোমুখি বাক্য বিনিময় হয়। সূত্র জানায়, এক পর্যায়ে বিসিবি সভাপতি বলেন, তামিম কোয়াইট, শান্ত হও। জবাবে তামিম বলেন, ইউ কোয়াইট, আপনি শান্ত থাকুন। যদিও বৈঠক শেষে একজন কর্মকর্তার ভাষ্য ছিল, এটি শুধু মতবিরোধ, সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছিল, বিষয়টি গুরুতর নয়, ভালোভাবে এই বৈঠক শেষ হয়েছে। এটি প্রথম নয়, এর আগেও বিপিএলের সময় ফারুক আহমেদের সঙ্গে যুব এবং ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলমের মধ্যে কথা কাটাকাটির খবর ছড়িয়ে পড়েছিল, যদিও পরে তা আর আলোচনায় আসেনি। কিন্তু এবার যখন বিষয়টি তামিম ইকবালের মতো একজন শীর্ষ তারকাকে ঘিরে, তখন সেটি অতীতের ঘটনা ভুলে আবারও সামনে চলে আসছে। বাংলাদেশ ক্রিকেটে খেলোয়াড় এবং প্রশাসনের মধ্যে দূরত্ব বহু পুরানো, সময় সময় তা প্রকাশ্যে আসে, কিন্তু তামিম ইকবালের মতো অভিজ্ঞ এবং স্পষ্টবাদী একজন ক্রিকেটারের সঙ্গে বোর্ড সভাপতির এমন মুখোমুখি অবস্থা আবারও স্মরণ করিয়ে দেয় দায়িত্বশীল যোগাযোগের ঘাটতি এখনও থেকেই যাচ্ছে। বোর্ডের অভ্যন্তরীণ সংকট কিংবা খেলোয়াড়দের অসন্তোষ, সব মিলিয়ে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সতর্কতা বার্তা হতে পারে। তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরে আসা নিঃসন্দেহে আসার খবর, কিন্তু তার সঙ্গে বোর্ডের এমন চড়ানো বৈঠক ভবিষ্যতের সম্পর্কে কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। ক্রিকেটারদের মতামত, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিতে বোর্ডের আরও আন্তরিকতা জরুরি, না হলে খেলোয়াড়দের আস্থা হারালে তা পুরো কাঠামোই দুর্বল করে দিতে পারে। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত 10 রাষ্ট্রপ্রধান। বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা শুধু দেশের শীর্ষ নেতাই নয়, বরং তাদের জীবনও বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনের উপর বিশাল প্রভাব ফেলে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়, যার মধ্যে বিশেষ সুরক্ষা বাহিনী, আধুনিক প্রযুক্তি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা থাকে। তালিকার শীর্ষে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিস দ্বারা সুরক্ষিত এবং 2024 নির্বাচনকে ঘিরে তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তার নিরাপত্তায় রয়েছে আজীবন সিক্রেট সার্ভিস সুরক্ষা, বুলেট প্রুফ গাড়ি, ব্যক্তিগত নিরাপত্তা স্কোয়াড, সমাবেশ এবং র্যালিতে সশস্ত্র নজরদারি, মারে লাগোতে বিশেষ সুরক্ষা। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা এক কথায় অভেদ্য। তিনি শুধুমাত্র রাশিয়ার শক্তিশালী প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নয়, বরং তার নিরাপত্তার জন্য রয়েছে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা সংস্থা, যেমন ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) এবং গার্ড অফ অনার। পুতিনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর, যেখানে রয়েছে শীর্ষ গোপনীয়তা এবং একাধিক স্তরের নিরাপত্তা। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনও বিশ্বের একটি অত্যন্ত শক্তিশালী দেশ এবং শি জিনপিং তার শীর্ষ নিরাপত্তা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। চীনের প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য রয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং একাধিক প্রযুক্তি, যেমন স্যাটেলাইট নজরদারি এবং রোবট সেন্সর। তার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গোপন এবং চীনের অভ্যন্তরে
তার চলাচল সর্বদাই সুরক্ষিত থাকে। চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্টও সুরক্ষিত। ম্যাক্রোর নিরাপত্তার জন্য রয়েছে গার্ডি ন্যাশনাল ইন্টারভেনশন গ্রুপ GIGN, যা একটি অভিজ্ঞানী ফরাসি ইন্টারভেনশন বাহিনী। এই বাহিনী উচ্চ দক্ষতা এবং একাধিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ম্যাক্রোর নিরাপত্তার জন্য তার বাহিনী সবসময় প্রস্তুত এবং আধুনিক সুরক্ষা প্রযুক্তি তার নিরাপত্তায় ব্যবহার করা হয়। পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশটির অন্যতম সুরক্ষিত ব্যক্তি। মোদীর নিরাপত্তার জন্য রয়েছে SPG স্পেশাল প্রোটেকশন গ্রুপ, যা বিশেষভাবে তাকে সুরক্ষিত রাখতে কাজ করে। তার নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক অস্ত্রশস্ত্র, স্যাটেলাইট নজরদারি এবং উচ্চ শ্রেণীর প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী রয়েছে। তার চলাচল সর্বদাই সুরক্ষিত থাকে। ষষ্ঠ অবস্থানে রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তার নিরাপত্তা বাহিনী ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা পরিচালিত হয় এবং তার যেকোনো চলাচলে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়। 2016 সালের অভ্যুত্থানের প্রচেষ্টার পর তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনও অত্যন্ত সুরক্ষিত। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য গার্ড কোরিয়া, যা একটি বিশেষ বাহিনী, তাকে সুরক্ষিত রাখে। তার নিরাপত্তার জন্য রয়েছে গোপন নজরদারি এবং সুরক্ষিত পরিবেশ, এবং তার চলাচল সর্বদা কড়া নিরাপত্তায় থাকে। অষ্টম অবস্থানে রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স এবং বিশেষভাবে প্রশিক্ষিত একাধিক বাহিনী। তিনি সাধারণত সুরক্ষিত এলাকায় চলাফেরা করেন এবং তার বাহিনী তাকে প্রতিটি স্থানে সুরক্ষিত রাখে। নবম অবস্থানে রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদোর। মেক্সিকোতে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তাদের নিরাপত্তা বাহিনী গোপেজ, যা দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় কাজ করে। মেক্সিকোর রাজনৈতিক পরিবেশের কারণে তার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং জটিল। দশম অবস্থানে রয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি দেশের শীর্ষ নেতা, তার নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কাজ করে। এই বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইরানকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে। বিশ্বের সেরা 10 কিংবদন্তি ফুটবল খেলোয়াড়। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ, সংস্কৃতি এবং জীবনের অংশ। যুগে যুগে এমন কিছু ফুটবল খেলোয়াড় জন্ম নিয়েছেন যারা মাঠের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছেন ইতিহাসের চিরস্মরণীয় কিংবদন্তি। তাদের পারফরম্যান্স, নেতৃত্ব, অর্জন এবং মানবিক রূপ বিশ্ব ফুটবলের মানচিত্রে চিরস্থায়ী ছাপ ফেলেছে। এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে পেলে। পেলে ব্রাজিলের ফুটবল ঈশ্বর, যাকে অনেকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করেন। তার খেলার দক্ষতা, গোল করার অভ্যাস এবং খেলোয়াড়ি নেতৃত্ব ফুটবল ইতিহাসের একটি অমূল্য অংশ হয়ে রয়েছে। তিনি 3টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, 1958, 1962 এবং 1970। পেলের গোল সংখ্যা প্রায় 750-এর কাছাকাছি, তবে তার খেলার সৌন্দর্য এবং অবদান একে অতিক্রম করে। ব্রাজিলের জাতীয় দলের হয়ে কিংবদন্তি এই ফুটবলার শুধু তার সময়ই নয়, বরং আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে স্থান পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন দিয়েগো ম্যারাডোনা। দিয়েগো ম্যারাডোনা ছিলেন একটি ফুটবল বিপ্লব। তার খেলা ছিল একদম অনন্য, যেখানে ছিল অবিশ্বাস্য ড্রিবলিং, শারীরিক কসরত এবং ভয়ঙ্কর ফিনিশিং। 1986 সালের বিশ্বকাপে তার হ্যান্ড অফ গড গোল এবং গোল অফ দি সেঞ্চুরি ফুটবল ইতিহাসে অমর হয়ে রয়েছে। তিনি আর্জেন্টিনাকে 1986 সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন এবং ক্লাব ক্যারিয়ারেও বার্সেলোনা, নেপোলি সহ নানা দলে দুর্দান্ত খেলেছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন লিওনেল মেসি। লিওনেল মেসি আধুনিক ফুটবলের সর্বোচ্চ পারফরমেন্সের প্রতিচ্ছবি। বার্সেলোনার হয়ে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা শিরোপা এবং ব্যালন ডিওর জয়ী মেসি তার অসাধারণ ড্রিবলিং, পেসিং এবং গোল করার সক্ষমতা দিয়ে বিশ্বের প্রতিটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করেছেন। 2022 সালের বিশ্বকাপ তার জন্য এক মহৎ অর্জন, যেখানে তিনি আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন। চতুর্থ অবস্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটি একটি নাম যা ফুটবল প্রেমীদের
মুখে সর্বদা উচ্চারিত। সারা বিশ্বে তিনি পর্তুগাল এবং ইউরোপের অনেক ক্লাবের হয়ে শিরোপা জিতেছেন। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইউভেন্টসের হয়ে অসংখ্য গোল করেছেন রোনালদো। তার শারীরিক ক্ষমতা, পেশাদারিত্ব এবং খেলার প্রতি একাগ্রতা তাকে বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় রেখেছে। পঞ্চম অবস্থানে রয়েছেন জিনেদিন জিদান। জিনেদিন জিদান ছিলেন এক অসাধারণ মিডফিল্ডার, যার খেলা ছিল নিখুঁত এবং তার পাস ও কৌশল ছিল অনন্য। ফ্রান্সকে 1998 সালে বিশ্বকাপ জিতেছিলেন এবং 2000 সালে ইউরো চ্যাম্পিয়নও হন তিনি। ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদে অসাধারণ ক্যারিয়ার কাটিয়ে জিদান ফুটবলে তার নিজস্ব ছাপ রেখে গেছেন। 2006 সাল বিশ্বকাপে তার আছড়ে হেড গোল এখনও কিংবদন্তি হয়ে রয়েছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে জোহান ক্রুফ। জোহান ক্রুফ ছিলেন ডাচ ফুটবলের প্রাণভোমরা, যিনি শুধু অসাধারণ খেলোয়াড়ই নন, বরং তিনি একজন তাত্ত্বিকও ছিলেন। 1970-এর দশকে টোটাল ফুটবল ধারণা দিয়ে আধুনিক ফুটবলের ভিত রচনা করেন তিনি। তার খেলার স্টাইল ছিল বুদ্ধিদীপ্ত, কৌশল নির্ভর এবং গতিশীল। সপ্তম অবস্থানে রয়েছে রোনালদো নাজারিও। ব্রাজিলের রোনালদো নাজারিও ছিলেন এমন এক স্ট্রাইকার যাকে ঠেকানো প্রায় অসম্ভব ছিল। অসাধারণ গতি, ড্রিবলিং টেকনিক এবং নিখুঁত ফিনিশিং সব মিলিয়ে এক নিখুঁত ফরওয়ার্ড ছিলেন তিনি। মাত্র 17 বছর বয়সে বিশ্বে নিজের নাম জানান দেন তিনি। অষ্টম অবস্থানে রয়েছেন মিশেল প্লাতিনি। মিশেল প্লাতিনি ছিলেন এক নিখুঁত প্লেমেকার, যার পাস এবং ফ্রি কিক ছিল শিল্পকর্মের মতো। তিনি ছিলেন 1980-র দশকে অন্যতম সেরা মিডফিল্ডার। নবম অবস্থানে রয়েছে পাওলো মালদিনি। ফুটবল মানেই শুধু গোল নয়, গোল ঠেকানো এক বড় শিল্প। এখানে পাওলো মালদিনির নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। ইতালির এই ডিফেন্ডার তার 25 বছরের ক্যারিয়ারের পুরোটা কাটিয়েছেন এসি মিলানে। দশম অবস্থানে রয়েছে রোনালদিনহো। ফুটবল যখন শিল্প হয়ে ওঠে তখন তার রূপ নেয় রোনালদিনহোর পায়ে। ব্রাজিলের এই জাদুকর তার ড্রিবলিং, টাচ, ট্রিক্স এবং সৃজনশীলতার জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। 2005 সালে তিনি জিতেছেন ব্যালন ডিওর, আর বার্সেলোনার হয়ে 2006 সালে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।